This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনারা জানেন যে প্রত্যেক দিন প্রেস কর্নারে মানে দুপুর 12টায় আমরা এমন কোনো খবর নিয়ে আসি যে খবর এর আগে কেউ দেখাতে পারেনি। আজও তিলোত্তমা কাণ্ডের এমন এক আপডেট নিয়ে এসেছি আপনাদের জন্য যা তদন্তের গতি প্রকৃতিকে একটা অন্য মোড় দিতে পারে। আজ ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পুজো মানে প্রিয় গোপাল বিষয়ী কলকাতায় আর জেলায় জেলায় সংবাদ মাধ্যমে প্রথমবার মুখ খুললেন। টিভি9 বাংলার ক্যামেরার সামনে প্রথমবার মুখ খুলল অভিক দে। লিমা, তিলোত্তমা কাণ্ডে আপনারা জানেন একটার পর একটা ক্যারেক্টার সামনে এসছে, আর প্রতিটা ক্যারেক্টারের ভূমিকা ইন্ডিভিজুয়ালি খুব ইম্পর্টেন্ট। অভিক দে, যে নামটা একটু আগেই দীপ বললো, ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পুজো মানে প্রিয় গোপাল বিষয়ী কলকাতায় আর জেলায় জেলায়। তার ভূমিকা নিয়ে প্রচুর প্রশ্ন, আর সেই প্রশ্নগুলো টিভি9 বাংলা তুলেছিল, কিন্তু কোথাও কি অভিক দে মুখ খুলেছিল তদন্তকারীদের কতটা সহযোগিতা করছে এবং সেদিন সেখানে কি করছিল, এবং এসপি দাসের ফোন এসেছিল, সেখানে তার সঙ্গে কি কথা হয়, অনেক প্রশ্ন সামনে এসেছে। উত্তর কি সে দিয়েছে? না। কিন্তু প্রথমবার সে মুখ খুললো। অভিক দে প্রথমবার কথা বলেছে টিভি9 বাংলার সঙ্গে। একের পর এক প্রশ্নবাণ যখন তার দিকে যায়, কিভাবে উত্তর দেয় শুনুন। তিলোত্তমা কাণ্ডে লাল জামা পরা সেই ব্যক্তি কি অভিক দে? এই প্রথমবার টিভি9 বাংলায় মুখ খুললেন এসএসকেএম এর বিতর্কিত পিজিটি। ডক্টর দে, আপনার বিরুদ্ধে প্রথম যে অভিযোগ, সেই অভিযোগটা হচ্ছে আপনি বহিরাগত হয়েও আরজিকর মেডিকেল কলেজে ঘটনার দিন কেন ছিলেন? আমি এরকম অনেক কথাবার্তা শুনছি আগের দিন রাত থেকে, 8 তারিখ রাত থেকে 9 তারিখ সকাল থেকে। তো প্রথমত একটা বিচারাধীন ঘটনা, এটা সুপ্রিম কোর্টের অবজারভেশনে বিচারাধীন, সিবিআই তদন্ত হচ্ছে। এই সাবজুডিস ম্যাটার নিয়ে আমার মনে হয় না কিছু বলা উচিত। আমার তো ফোনের টাওয়ার লোকেশন থাকবেই, সেখান থেকে যারা যা দেখার নিশ্চয়ই দেখছে এবং সময় অবশ্যই উত্তর দেবে যে কী অ্যাকচুয়াল ঘটনা। আমি এটুকুই বলতে পারি, এটা একটা সাবজুডিস ম্যাটার। এটা নিয়ে এই ধরনের মন্তব্য করা আমার ঠিক হবে না। আমি যেখানে যা যা প্রশ্নের উত্তর দেওয়া সেখানে দেবো অবশ্যই, যদি আমার প্রশ্ন করা হয় সেই জায়গায় আমি দেবো। ডক্টর দাস নিজে জানিয়েছেন যে তার সঙ্গে ঘটনার দিন তোমার দুপুর 2টো নাগাদ কথা হয়েছিল। তুমি জানিয়েছো যে সেখানে একটা খুন ধর্ষণের ঘটনা ঘটেছে এবং পরবর্তী ক্ষেত্রে ময়নাতদন্তের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন হয়েছে, কথোপকথন হয়েছে, কারা এসছে, কারা দেখাশোনা করছে, পুলিশ এসেছিলো কিনা, এসব বিষয় নিয়ে কথা হয়েছে। তোমার ক্ষেত্রে যেটা অভিযোগের ক্ষেত্রে যে তুমি আউটসাইডার, সেক্ষেত্রে ডক্টর দাস আউটসাইডার হয়ে কেন এই প্রশ্নগুলো তোমার সঙ্গে করছেন বা তোমার সঙ্গে কথোপকথন হচ্ছে? ডক্টর দাস কে আমি বুঝতে পারি? এসপি দাস, শ্যামাপ্রসাদ দাস। আচ্ছা, দেখুন উনি কি বলছেন সেটা তো অবশ্যই ওনার একটা নিজস্ব এখতিয়ারের ব্যাপার। আমি কি বলবো সেটা আমি বলতে পারি। আমার সঙ্গে ওনার সম্পর্ক অবশ্যই আমি পরিচিত, একজন সিনিয়র অর্থোপেডিক সার্জন, একজন প্রাইভেট প্র্যাকটিশনার এবং আমাদের নর্থ বেঙ্গল কলেজের স্টুডেন্ট, সেই হিসেবে পরিচিত। এর বেশি কিছু নয়। আমার এক্স্যাক্টলি 1.5 মাস আগে কী ফোনে কথা হয়েছে, কী কথা হয়েছে, এই মুহূর্তে মনে করে বলা অত্যন্ত কঠিন। তবে হ্যাঁ, ওনার সঙ্গে আমার কথা হয়, নর্মালি কথা হয়, অনেকবারই কথা হয়েছে, বিগত দিনগুলোতে অনেকবারই কথা হয়েছে, কিন্তু এরকম স্পেসিফিক ডেট, স্পেসিফিক টাইম হিসেবে আমার এই মুহূর্তে মনে করে বলাটা মুশকিল। এখানে একটা মূল অভিযোগ ছিল যে ময়নাতদন্ত প্রক্রিয়া নিয়ে তো চারিদিকে এত কথা হচ্ছে, ময়নাতদন্তের ত্রুটি রয়েছে, ময়নাতদন্তের প্রক্রিয়া ত্রুটির জন্য ডক্টর অপূর্ব বিশ্বাসকে ডেকে পাঠানো হচ্ছে। সেই ময়নাতদন্ত নিয়ে যখন কথা হচ্ছে, সেটা নিয়েই সকলে সন্দেহ করছে যে তাহলে নিশ্চয়ই ডক্টর শ্যামাপ্রসাদ দাস অতিরিক্ত কৌতূহলবশত তোমাকে এই প্রশ্নগুলো করছিলেন এবং তুমিও সেখানে কোথাও প্রভাব খাটিয়েছো। ডক্টর শ্যামাপ্রসাদ দাস, আমি যতটুকু জানি, উনি সরকারি চিকিৎসক নন এবং উনি বোধহয় আরজিকরের সঙ্গে জড়িতও নন এবং আমিও নই। তো এই প্রশ্নগুলো অত্যন্ত কেন কারা করছেন আমি জানি না, কিন্তু আমার মনে হয় বিচারাধীন বিষয় সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস যেটা দেখছে, ওনার অবজারভেশনে চলছে, এই নিয়ে কোনো স্টেটমেন্ট দেওয়া ঠিক হবে না। সেই দিন আরও একটা বিষয় ছিল যে স্বাধীনতা দিবসের মহড়া, সেই মহড়ার জন্য একটা স্বাস্থ্য দপ্তরের ডিএমই, ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশনের যে কার্যালয়, সেখান থেকে যে নির্দেশটা বেরোয়, সেখানে ভেন্যু হিসেবে আরজিকর মেডিকেল কলেজ, ভেন্যু মানে আরজিকর মেডিকেল কলেজ থেকে প্যারেড গ্রাউন্ড পর্যন্ত
যেটা তোমার রেড রোডের যে প্যারেড গ্রাউন্ড, সেখানকার ডেস্টিনেশন দেওয়া ছিল। সেদিন তারপর থেকেই সবাইকার মধ্যে একটা জল্পনা তৈরি হয়, তাহলে বোধহয় ডক্টর অভিক দে সেদিন আরজিকর মেডিকেল কলেজে রাতে ছিল, সকালবেলায় সেই জন্যই অর্ডার বার করানো হয়েছে যাতে সে 5:30টার সময় দেখাতে পারে পরবর্তী ক্ষেত্রে যে সে এই কারণে ছিল। আমি অ্যাজ ইউজুয়াল এসএসকেএমে পিজিটি, আমি সেখানেই ছিলাম এবং আমার কাছে যতটুকু তথ্য, এসএসকেএমের আইপিজিএমইআরের যে একাডেমিক ব্লক, তার সামনে সবাইকে রিপোর্টিং টাইম দেওয়া ছিল সকাল 5:30। আমি সেই অনুযায়ী গভর্নমেন্ট অর্ডার অনুযায়ী কাজ করেছি। আমি এসএসকেএমের মধ্যেই ছিলাম হোস্টেল থেকে বেরিয়ে সেখানে গেছি, এটুকুই বলতে পারি। আরেকটা বিষয় হচ্ছে যে তোমার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ, যেটা তোমার মাদার ইনস্টিটিউশন, সেটা ছাড়াও বর্ধমান মেডিকেল কলেজ সহ একাধিক মেডিকেল কলেজে এই ঘটনার পর একটা ট্রি বানিয়ে দেওয়া হয়েছে। সেখানে মাথার উপর হচ্ছেন ডক্টর শ্যামাপ্রসাদ দাস, তার নিচে সুশান্ত রায়, সুদীপ্ত রায়, অভিক দে কি এত ক্ষমতাশালী? কলেজে কেন তোমার বিরুদ্ধে এত ক্ষোভ, এত স্লোগান তৈরি হয়ে গেছে তোমার নামে? আমি তোমাকেও একই প্রশ্ন করতে চাই যে আমি কাউকে ব্যক্তিগত পর্যায়ে ভয় দেখিয়েছি, থ্রেট করেছি? কোনো অডিও ক্লিপিং, কোনো অডিও ভিজুয়াল ক্লিপিং, কোনো হোয়াটসঅ্যাপ মেসেজ যে আমি করেছি কাউকে, একটা আমাকে তুমি দেখাও। আমিও জানতে চাই যে আমি কাকে ভয় দেখালাম এবং কী বিষয়, এটা আমারও প্রশ্ন যে আমি কাকে ভয় দেখালাম। একটা তো কারণ থাকবে। আমি নিজেও জানতে চাই এটা যে আমি কাকে ভয় দেখালাম। তুমি বলছো যাবতীয় যা অভিযোগ সেগুলো সবই ভিত্তিহীন। ভিত্তিহীন আমি আর কি বলবো? আমি তো বললাম যে একটা আমাকে তোমরা দেখাও যে একটা ক্লিপিং, যে আমি কাউকে ফোন করে কাউকে 4টে বাজে কথা বলছি, কাউকে ভয় দেখাচ্ছি, একটা হোয়াটসঅ্যাপ মেসেজ, একটা এমনি মেসেজ, কিছু একটা সাবস্টেন্সিয়াল কিছু দেখা। স্পেসিফিক্যালি একটা ইনস্টেন্সের কথা শুধু বলবো, বর্ধমান মেডিকেল কলেজ, সেখানে যিনি ক্যান্টিন চালান তিনিও তোমার বিরুদ্ধে অভিযোগ করছেন। কিছু বলার নেই, আমার কিছু বলার নেই। বর্ধমান কলেজ অথরিটি আছে, তাদেরকে জিজ্ঞেস করা হোক না। আমি তো এখন বর্ধমান কলেজে পার্ট নই, যারা অথরিটি তারা উত্তর দিয়ে দেবে, তাদেরকে জিজ্ঞেস করা হোক। বেশ, এখনকার যে স্বাস্থ্যের যে পরিস্থিতি, এই স্বাস্থ্য আন্দোলন, জুনিয়র চিকিৎসকদের আন্দোলন চলল দীর্ঘদিন ধরে, এই স্বাস্থ্য ভবনের সামনেই ধর্ণা মঞ্চ ছিল, সেইখানে দাঁড়িয়ে ডিএইচএস ডিএমই সকলকে বদলে যেতে হলো। তোমার বিরুদ্ধেও একাধিক কমিটি তৈরি হয়েছে। তোমার সার্ভিস এসএসকেএম, যেখানে তোমার এখনকার কর্মস্থল, সেখান থেকে তুমি চিঠি পেয়েছো, ডিন লিখছেন তুমি পিজিটিশিপের কোনো পদ্ধতিই মানোনি, তুমি আই কার্ড তোলোনি, তুমি আধার এনেবেল বায়োমেট্রিক সিস্টেম মানোনি, তুমি থিসিস জমা দাওনি, এবং বিভিন্ন যে কমিটির যে তোমার সদস্য, সব জায়গাতে তোমাকে শোকজ করা হচ্ছে। কী বলবো? আমাকে শোকজ করা হয়নি কোথাও, এখনও কোনো তদন্ত কমিটি গঠন হয়েছে, শোকজ আমি পাইনি। হ্যাঁ, তদন্ত কমিটির কথা আমি জানতে পেরেছি। আমি সেখানে যা বলার অবশ্যই বলবো, তোমার যা বলার অবশ্যই বলবো। ডক্টর অভিজ্ঞদের তো একটা সম্মান আছে, সেই সম্মানের জায়গা থেকে আমি বলছি যে পিজিটিশিপটা নিয়ে একজন পিজিটি হিসেবে যেটুকু কাজ যা করা আমার ডিপার্টমেন্ট থেকে যা বলা হয়েছে করেছি। আর যে প্রশ্নগুলো তুমি তুলছো রিগার্ডিং পিজি এসএসকেএম, সেখানে আমি দেখেছি, আমি সোশ্যাল মিডিয়া থেকে দেখতে পেয়েছি কিছু কমিটি তৈরি হয়েছে, কিছু রিপোর্টিং, সমস্ত একদম আমার কাছে যে কমিউনিকেট করা হয়েছে, আমাকে শোকজ করা হয়েছে, এগুলো কিন্তু নয়। শোকজ লেটার আমি এখন কিছু পাইনি। কাজেই যদি পাই আমি অবশ্যই উত্তর দেবো, আমি উত্তর দেবো, 100% দেবো, একদম দেবো। যেদিন দেবো সেদিন আমি তোমাকে ডেকে বলবো কী উত্তর দিলাম। তোমার মূল্যায়ন কি যে ডিএইচএস ডিএমইকে সরানোর জন্য চাপ দেওয়া হলো? এটা তোমার পূর্বতন স্যার রাজ্য সরকারের সিদ্ধান্ত, রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছেন। আমি একজন রাজ্য সরকারের কর্মচারী, আমি রাজ্য সরকারের আন্ডারে একজন ডাক্তার, আমার এই নিয়ে কোনো বক্তব্য নেই। রাজ্য সরকার যে সিদ্ধান্ত ঠিক মনে করবে সেটা নেবেন, সেটা রাজ্য সরকার অধিকার আছে, সেটা নিয়ে আমি কেন বলতে যাবো? না, তিলোত্তমার খুন ধর্ষণের ঘটনাটা আলাদা, সার্বিকভাবে স্বাস্থ্যক্ষেত্রে যা চলছে তোমার কি মনে হয় যে সবটাই আরজিকর কাণ্ডের সঙ্গে জড়িত? ঘটেছে, এত বড় আন্দোলন হয়েছে, প্রত্যেকেই খারাপ লাগার জায়গা আছে, আমাদেরও প্রত্যেকের আছে, কেন খারাপ লাগবে না? একজন আমরা যে যা ঘটনা ঘটেছে আমরা তো সেম ফ্যাটালিটি। ডক্টর দাস বলছেন কেউ ইন্ধন দিচ্ছে, তুমি সহমত? ডক্টর দাস অনেক সিনিয়র মানুষ, অনেক অভিজ্ঞ ব্যক্তি, উনি একজন এত বড় সার্জেন, উনি যখন বলছেন ওনার মনে হচ্ছে উনি নিশ্চয়ই কিছু বুঝেই বলেছেন। আমি এত অভিজ্ঞ নই, উনি আমার থেকে অনেক বেশি অভিজ্ঞ, উনি যখন বলেছেন নিশ্চয়ই কিছু বুঝে ভেবেচিন্তেই বলেছেন। আমার শেষ প্রশ্ন, তুমি কি ফিঙ্গার এক্সপার্ট? হাস্যকর। ডক্টর অভিক দে স্বাস্থ্য ভবনে এসেছিলেন, তদন্ত কমিটির সামনে তাকে ডাকা হয়েছিল সেই সকল জবাব দিতে। তার মতো করে পর তিনি সেই সমস্ত ব্যাখ্যা তদন্ত কমিটির সামনে দিয়েছেন। TV9-এর প্রশ্নের উত্তরে তার স্পষ্ট বক্তব্য, তার বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠে আসছে সেগুলো যদি একটারও কোনো তথ্য প্রমাণ পাওয়া যায় তাহলে তিনি সব অভিযোগ মাথা পেতে নেবেন। ক্যামেরা দীপঙ্কর জানার সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা।
কলকাতা। শোনালাম আপনাদের এই মুহূর্তে টিভি9 বাংলায় প্রথমবার মুখ খুললেন এসএসকেএমের বিতর্কিত পিজিটি। আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত কথা বলছিলেন তার সঙ্গে। এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি বিশিষ্ট চিকিৎসক ডক্টর সুবর্ণ গোস্বামীর সঙ্গে। ডক্টর গোস্বামী, আপনিও নিশ্চয়ই শুনছিলেন, আমরা অভিজ্ঞদের বক্তব্য শোনাচ্ছিলাম। অভিজ্ঞদের দাবি করলেন যে তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগের কোনো প্রমাণ যদি কেউ দেখাতে পারে, কোনো টেলিফোন, কোনো হোয়াটসঅ্যাপ মেসেজ, কোনো চ্যাট, তাহলে তিনি সমস্ত অভিযোগ মাথা পেতে নেবেন। তিনি রাজ্য সরকারের কর্মচারী, যা করেছেন নিয়ম মেনে করেছেন, এমনটাই বলছেন উনি। কি বলবেন? দেখুন, এর আগেও আমাদের রাজ্যে এরকম বড় বড় অপরাধী যাদের নামে বড় বড় অভিযোগ উঠে এসছে, তারা কেউই এই হচ্ছে যে তাদের বিরুদ্ধে অভিযোগ যে মিথ্যে বা তারা দুর্নীতি করেননি এ কথা তারা বলেননি, কিন্তু তারা একই কথাই বারবার বলেছেন। যদি প্রমাণ করতে পারেন, কেউ বলেছে ফাঁসির মঞ্চে চলে যাব, কেউ বলেছেন অন্য কিছু করে ফেলবো, কিন্তু অর্থাৎ তারা এটা নিশ্চিত যে তারা প্রমাণ কিছু রাখেননি, প্রমাণ পুরো লোপাট করে দিতে পেরেছেন। একই ভাষায় কথা বলছে ডাক্তার অভিক দে, তিনি যে ভাষায় কথা বলছেন কোনো অন্য ভাষা নয়। তিনি বলছেন না আমি দুর্নীতি করিনি, তিনি বলছেন প্রমাণ করতে পারবে না। অর্থাৎ দুর্নীতি আমি করেছি, কিন্তু এমন ভাবে করেছি, প্রমাণ লোপাট করেছি, প্রশাসনের সহায়তা নিয়ে করেছি, ফলে প্রমাণ হচ্ছে যে করতে পারবেন না। এটা ভয়ঙ্কর কথা। মানে এর আগেও অতীতেও আমি বললাম যে একই ধরনের কথা যারা বলেছেন, যাদের নামে বড় বড় দুর্নীতির অভিযোগ আমাদের রাজ্যে, তারাও একই কথা বলেছেন, কখনো দুর্নীতি অস্বীকার করেননি, কিন্তু বারবার বলেছেন প্রমাণ যদি করতে পারেন তাহলে এই করব সেই করব। একই সুরে কথা বলছে ডাক্তার অভিক দে। দুর্নীতি তিনি করেননি এটা বলছেন না, এটা মাথায় রাখবেন। সেটা হচ্ছে যে ওনাদের অভিক দেদের দুর্নীতি অপরাধের তালিকা হচ্ছে যে অনেক লম্বা, সে কথা হচ্ছে বলতে গেলে শেষ হবে না, কিন্তু কোনোটারই প্রমাণ পাওয়া যাবে না, এটা তারা কনফিডেন্ট, এর আত্মবিশ্বাসের সঙ্গে তারা বলছে। অর্থাৎ এতটাই প্রশাসনের সঙ্গে সহায়তা করেছে যে তার প্রমাণ না রেখেই তারা এখনো অব্দি নিশ্চিত হচ্ছে যে তারা কোনো প্রমাণ বোধহয় কেউ করতে পারবে না। এখন সিবিআই এই চ্যালেঞ্জ কতটা কিভাবে নেবে আমরা জানি না। সিবিআই এর কাছে এটা চ্যালেঞ্জের বিষয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিল অভিজ্ঞরা, যে হচ্ছে যে তোমরা পারলে প্রমাণ করে দেখাও, কারণ রাজ্য প্রশাসন আমাদের সেই সহযোগিতা করেছে, আমরা প্রমাণ লোপাট করে দিতে পারি। অনেক ধন্যবাদ আপনাকে ডক্টর গোস্বামী। আমরা এই মুহূর্তে ডক্টর সুবীর গাঙ্গুলির সঙ্গে যোগাযোগ করেছি। ডক্টর গাঙ্গুলি, আপনাকে টিভি9 বাংলায় স্বাগত জানাবো। এই মুহূর্তে দাঁড়িয়ে টিভি9 বাংলায় আমরা এক্সক্লুসিভলি অভিকদের ইন্টারভিউ শুনেছি, যে এখনো পর্যন্ত দাঁড়িয়ে প্রথমবার তিনি মুখ খুললেন এবং তিনি সেখানে কনফিডেন্টলি বলছে কেউ যদি কিছু প্রমাণ করে দিতে পারে তাহলে সেই বিষয়ে তিনি ভাববেন। কিন্তু আপনি কিভাবে দেখছেন এই বিষয়টি? না, কেউ কিছু প্রমাণ করতে পারে, যে কোনো অপরাধ তো অবশ্যই প্রমাণ সাপেক্ষ। সেটা যারা ক্রিমিনাল তারা সেগুলো ভালো জানে আর কি। তা সবসময় সেই জন্য তারা প্রমাণের কথা বলে, তার কারণ তাদের তো টাকার অভাব নেই, এই দুর্নীতি করে প্রচুর টাকা রোজগার করেছে। সুতরাং খুব নামি দামি ক্রিমিনাল লয়ার ওদের নামবে মাঠে, এটাই আমরা জানি। এবং সেইভাবে ওদের একটা কনফিডেন্স আছে যে আমরা যাই করে থাকি, যত বড় ক্রাইমই করে থাকি, যেহেতু প্রশাসন এবং আমাদের টাকা আছে, মানে 2 নম্বরই নাক খাটা টাকা, মানে চুরির টাকা পরিষ্কার, তা সেইটা আমাদের আছে। আমরা সবচেয়ে দামি লয়ার দেবো, ঠিক আছে, এবং সবচেয়ে দামি লয়ার দিয়ে কেসটাকে আমরা ড্র্যাগ করবো দিনের পর দিন, এবং তারপর আস্তে আস্তে মানুষ ভুলে যাবে, মানুষের স্মরণশক্তি দুর্বল, এবং আস্তে আস্তে আমরা আবার নর্মাল লাইফের দিকে ঢুকে যাবো। এইটা বলতে চাইছি আর কি, যেটা আমার মনে হলো যে, কিন্তু এইটা তো পরের কথা, কিন্তু তার আগের কথাটা হচ্ছে যে এরা যে অপরাধী, এই অপরাধীর যে ইনডিরেক্ট এভিডেন্স বিভিন্ন জায়গায় পাওয়া গেছে, সেই সিমিলার ডোনার ওর উপস্থিতি থেকে আরো বিভিন্ন ভাবে, যেখানে ওর কোনো কাজই ছিল না, এবং সে ওখানে কি করছিল, সুতরাং প্রমাণ লোপাট। ডক্টর গাঙ্গুলি, এর পাশাপাশি আরও একটা জিনিস আপনার থেকে জানতে চাইবো। অভিকে দেখে পুলিশ যখন আমরা প্রথমবার টিভি9 বাংলা একটা ছবি দেখিয়েছিল যে ক্রাইম সিনে কারা কারা আছে, সেখানে লাল জামা পরা একটা ছবি, পুলিশ যাকে চিহ্নিত করেছিল ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলে। তো আমরা আজকে আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত সরাসরি অভিক দেখে প্রশ্ন করেছিল, কোনো ভনিতা না করে, যে আপনি কি একজন ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট? উনি হেসে কথাটা উড়িয়ে দেন এবং বলেন পুলিশের এই দাবি হাস্যকর। তাহলে আমরা কার কথায় বিশ্বাস করব, পুলিশের কথায় না অভিকদের কথায়? পুলিশ বা অভিক কারোর কথাই বিশ্বাস করার আমাদের দরকার নেই, তার কারণে এইটা পারপাসফুলি করা হয়েছিল যে পুলিশের যে তদন্ত টিম, তার মধ্যে অভিক থেকে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট ঢুকিয়ে দেওয়া হয়েছিল, এবং এদের হাত এত লম্বা
যে ডিসি সেন্ট্রাল সেখানে ইন্দিরা মুখার্জি তিনি দায়িত্ব নিয়ে বললেন যিনি হচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট। মানে শুধু তো লোকালি শোনা, ব্যাপারটা হচ্ছে কোথায় যাচ্ছে ভাবুন, যে মানে কলকাতা পুলিশের সর্বোচ্চ স্তর থেকেই সেটাকেও কিন্তু একটা মিথ্যা কথা বলে সেটাকে চালানো হলো, এবং পরিষ্কার অন ক্যামেরা তারা বললেন ইনি হচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট। ডক্টর গাঙ্গুলি, এসপি দাসের ভূমিকা নিয়ে তো এখন অনেকগুলো প্রশ্ন উঠছে। মানে আমাদের টিভি9 বাংলাকে তিনি যে ইন্টারভিউ দিয়েছেন সেখানে তিনি স্বীকার করেছেন, ফোন করেছেন অভিককে, তিনি সব খোঁজ খবর নিয়েছেন, এবং অভিক দে আমাদেরকে যেটা বলছে যে তিনি নিজে এবং এসপি দাস দুজনেই বহিরাগত। হ্যাঁ সত্যি তো, এবং তিনি কেন অভিক দে এসপি দাস দুজনেই বহিরাগত, মানে কোথায় বহিরাগত, মানে আর্জি করে তো বহিরাগতই, কিন্তু এসপি দাস সম্ভবত আর্জি করে স্পটে আসেননি, সেখানে অভিক দে এসেছিল এবং আরো অনেক বহিরাগত এসেছিল, যাদের মধ্যে বিরূপাক্ষ আছে, আমাদের মেডিকেল কাউন্সিলের প্রেসিডেন্ট সুদীপ্ত রায় আছেন, সুশান্ত রায় আছেন জলপাইগুড়ির, যিনি নর্থ বেঙ্গল লবির মাথা, অনেক বহিরাগতই তো ছিল। কিন্তু এখন বোঝা যাচ্ছে যে প্রশাসন তখন তো সন্দীপ ঘোষের প্রশাসন, এবং সেই সঙ্গে তার পাশাপাশি পুলিশও, এই যে টালা থানার ওসি গ্রেপ্তার হয়েছেন এবং ডিসি সেন্ট্রাল যেখানে অকপটে মিথ্যা কথা বলছেন, দায়িত্ব নিয়ে মিথ্যা কথা বলছেন, তাদের কেন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে না, এটাও কিন্তু একটা প্রশ্ন যাচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম বিশিষ্ট চিকিৎসকদের সঙ্গে, এবং তারা পরিষ্কারভাবে যে বিষয়টি বললেন, প্রমাণ লোপাট হয়েছে বলেই তিনি কনফিডেন্টলি, অর্থাৎ অভিক দে বলতে পারছেন যে আগে তো কিছু প্রমাণ করে দেখা, তারপর তো শুনুন এরকম অনেক অনেক বিষয়গুলো সামনে আসছে একটা একটা করে, আর সেই সমস্ত এক্সক্লুসিভ খবর একমাত্র টিভি9 বাংলায় কিন্তু সামনে আনছে।